আসসালামু আলাইকুম। গুচ্ছ 2020-21 সেশনের বাংলা প্রশ্ন 2020-21 সেশনে বাংলা গুচ্ছের প্রশ্ন 40টা হতো, যদিও পরবর্তীতে 35টা করে হতো। আমরা সেই প্রশ্নগুলো সলভ করব, সমাধান করব, কোন কোন টপিক থেকে এসেছিল সেটা দেখব, সর্বশেষ টপিক বিশ্লেষণ দেখব এবং দেখার চেষ্টা করব যে আমাদেরকে আসলে কোন টপিক কতটুকু গুরুত্ব দিয়ে পড়তে হয়। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম যে প্রশ্নটা, সে প্রশ্নটা এসেছে প্রথম পত্র থেকে। প্রথম পত্র যেটা গদ্য থেকে এসেছে, গদ্য, এবং গদ্যর এই টপিকটার নাম হচ্ছে আমার পথ প্রবন্ধ। আমার পথ প্রবন্ধ থেকে আসা প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে? এটার উত্তর আমরা প্রবন্ধ থ্রুলি পড়লেও পারবো, আবার মূলভাবে গেলেও পারবো। যে নজরুল আত্মাকে চিনতে বলেছেন, নিজেকে চিনতে বলেছেন কিসের জন্য? ভণ্ডামি দূর করার জন্য, ভণ্ডামি দূর করতে। এটা সরাসরি মূলভাব থেকে এসেছে। তার মানে আমরা একটু নোট করে নেব যে মূলভাব, প্রবন্ধ যেগুলো আছে এর মূলভাবগুলো খুবই গুরুত্বপূর্ণ। মূলভাব আমরা খুব গুরুত্ব দিয়ে পড়বো। 2 নম্বর প্রশ্ন, জেলখানা বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে? এটা এখনকার টপিকে নেই, এই জন্য আলোচনায় যাচ্ছে না, শুধু রাজনৈতিক সহকর্মী। শুধু এইটুকু জানবো যে এটা গদ্য থেকে এসেছে। এখন পর্যন্ত যে 2টা প্রশ্ন, 2টাই বাংলা প্রথম পত্র বোর্ড বই, মানে গদ্য থেকে এসেছে। 3 নম্বর, আমরা শব্দের সঠিক ব্যাজ বাক্য কি? আমরা শব্দের সঠিক ব্যাজ বাক্য নর্মালি ওই যে 3, 2, 1 হিসাব করলে তুমি, সে এবং আমি, তুমি, সে, আমি, এটা হচ্ছে আমরা এর ব্যাজ বাক্য। যদি এই ব্যাজ বাক্য 2 রকম ভিন্ন রকম আছে, তবে এটা কারেক্ট। আমরা এখান থেকে আমরা যে টপিক থেকে প্রশ্নটা এসেছে সে টপিকটার নাম হচ্ছে সমাস, এবং সমাজ থেকে একটা প্রশ্ন আসবেই। সমাজকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে আমাদের। 3 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক? এই প্রশ্নটা গুচ্ছে 2020-21 সেশনে যেমন আসছে, এবছর ভর্তি পরীক্ষায়ও এই প্রশ্নটা এসেছে। এবং বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখা যায় যে প্রশ্নটা রিপিটেডলি বারবার অনেকবার হয়েছে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই সহজ। আমার রেইনকোট গল্পের রেইনকোট হচ্ছে সাহস এবং দেশপ্রেমের প্রতীক। কারণ রেইনকোটটা পরার পরে তার নুরুল হুদার ভিতরে সাহস কাজ করেছিল এবং সে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিল, তাই সাহস এবং দেশপ্রেমের প্রতীক। এটাও প্রথম পত্র থেকে এসেছে, প্রথম পত্রের গদ্য থেকে আসা প্রশ্ন। এটা আমরা একটু দেখলাম যে প্রথম পত্র থেকে আসা প্রশ্ন। 5 নম্বর, 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? এটা কবিতা থেকে এসেছে। সুকান্ত ভট্টাচার্যর 18 বছর বয়স কবিতা থেকে এসেছে। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কবিতার লাইন সরাসরি পড়লে উত্তর পাবো। কবিতার কোন জায়গায় আছে সেই 4টা লাইন একটু দেখি আমরা। বলেছে, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এই 4 লাইন পড়লে আমরা দেখতে পাই যে এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এখানে উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে উত্তর হবে দুর্যোগে আর ঝড়ে। তার মানে কবিতার লাইন থেকে, এর আগে আমরা বলেছি যে কবিতার লাইন বা প্রবন্ধ থেকে শূন্যস্থান, একটা শব্দ বা 2টা শব্দ মিসিং, এরকম প্রশ্ন হতে পারে। আবার কবিতার লাইনে কোন জায়গায় কি বলা হয়েছে এরকম প্রশ্ন হতে পারে। এই কারণে কবিতা বারবার প্রত্যেকটা লাইন যেন মনে থাকে, কোনটার পরে কোনটা সেটাও যেন মনে থাকে, এমনভাবে পড়তে হবে, দরকার হলে মুখস্থ করে ফেলতে হবে। ক্ষুদ্র অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? এখানে আমরা যে টপিক লিখবো সে টপিকটা হচ্ছে উপসর্গ। তাহলে প্রশ্ন দেখলাম উপসর্গ থেকে এসেছে। উপসর্গ থেকে প্রশ্ন যদি খুব সহজ হয় তাহলে প্রশ্ন হয় নর্মালি নিচের কোনটি আরবি উপসর্গ বা ফার্সি উপসর্গ বা কোনটি সংস্কৃত উপসর্গ। এভাবে যদি প্রশ্ন নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন হয় এভাবে, যে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে চেয়েছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গ কোনটি? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত আমরা দেখি কণ্ঠ মানে কণ্ঠের সমীপে, এটা হচ্ছে সমীপে বা নিকটে। সমীপে বা নিকটে অর্থে উপসর্গ এখানে ব্যবহৃত হয়েছে। উপকূলের উপ হচ্ছে কুলের সমীপে বা নিকটে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। শহরের যে উপ আছে এটা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। আর এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে উপদল। উপদলের উপ হচ্ছে
ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, মানে ক্ষুদ্র বা ছোট দল অর্থে ব্যবহৃত হয়েছে। এইভাবে আমরা উপসর্গের ক্ষেত্রে গঠিত শব্দ এবং উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে এই জায়গাগুলো দেখব, আমাদের বোর্ড বইয়ে যেভাবে আছে এভাবে পড়ব। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চারটা উপসর্গ, যে চারটা উপসর্গ খাঁটি বাংলা এবং সংস্কৃতে দুই জায়গায় আছে। সে চারটা উপসর্গ কি? সে চারটা উপসর্গ হচ্ছে আ, সু, বি, নি। এই চারটা উপসর্গ তো আমরা মুখস্থ করবই, এবং সাথে সাথে এই চারটা উপসর্গযুক্ত গঠিত শব্দে কোনটা খাঁটি বাংলা কোনটা সংস্কৃত এটাও পড়বো, সাথে সাথে উপসর্গটি কোন অর্থে যুক্ত হয়েছে সেটাও পড়বো। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা পরের প্রশ্নে চলে যাই। একটি বাক্যে যোগ্যতা বলতে কি বোঝায়? আমরা জানি যে একটি সার্থক বাক্যের তিনটা গুণ থাকে। তিনটা গুণের মধ্যে একটা হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা যেটার বানানে উমর সাথে ক্ষীয় দিতে হয়, আকাঙ্ক্ষা। দুই নাম্বার হচ্ছে আসক্তি। একটি সার্থক বাক্যের তিনটা গুণের মধ্যে দুই নাম্বার গুণ হচ্ছে আসক্তি, আর তিন নাম্বার গুণ হচ্ছে যোগ্যতা। এই তিনটার সংজ্ঞা হিসাব করলে আমরা দেখি যে বাক্যের অন্তর্গত, মানে বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে সেই শব্দ আমি যে শুধু বললেই বা লিখলেই হবে না, একটা শব্দের সাথে আর একটা শব্দের অন্তর্গত আর ভাবগত মিল থাকতে হবে। বাক্যের পদসমের মধ্যে অর্থগত আর ভাবগত যে মিল থাকার যে গুণ, এই গুণটার নাম হচ্ছে যোগ্যতা, এটার নাম হচ্ছে যোগ্যতা। তার মানে এটা উত্তর হচ্ছে এক নম্বরটা। তাহলে বাকিগুলো কি? বাক্যের পদসময়ের সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস, বাক্য সুন্দর করে সাজানো থাকার যে গুণ, সুন্দর করে সাজানো থাকার যে গুণ, এই গুণটার নাম হচ্ছে আসক্তি। বাক্যের পদগুলো একটার পর একটা কোনটার পর কোনটা হবে, এটা যেরকম রহিম বই পড়ে, রহিম বই পড়ে, বই রহিম পড়ে, এভাবে বলা যাবে না। হ্যাঁ, তাহলে পদগুলো সুশৃঙ্খলভাবে সাজানোর যে গুণ, সেই গুণটার নাম হচ্ছে আসক্তি। আর বাক্যের একটা পদের পরে অন্য পদ, বাক্যের একটা পদের পরে অন্য একটা পদ শোনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বলা হয় আকাঙ্ক্ষা। বাক্যের এই তিনটা গুণ হচ্ছে একটা সার্থক বাক্য, মানে একটা বাক্য মিনিংফুল হয়েছে তার তিনটা গুণ থাকতে হবে, সেই তিনটা গুণ এই, আর তার সংজ্ঞা হচ্ছে এই। তার মানে আমরা এটা দেখলাম, এই প্রশ্নটা আমরা পাবো কোথায়? আমরা বাক্য প্রকরণ যখন পড়ব, তখন এই প্রশ্নটা পাবো। বাক্য প্রকরণ মানে বাক্যের ক্লাসিফিকেশনের আগে বাক্যের গুণ নিয়ে বিশ্লেষণ করা আছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটা এসেছে। 8 নম্বর, হ্যান্ড আউটের বাংলা পরিভাষা হচ্ছে, তার মানে এটা পারিভাষিক শব্দ থেকে এসেছে। এই টপিকটার নাম হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ থেকে আসা প্রশ্ন, হ্যান্ড আউটের বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। পারিভাষিক শব্দ থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতে পারে। এই বছর 20-21 সেশনে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসেছে দুইটা, তাহলে পারিভাষিক শব্দ খুবই ইম্পর্টেন্ট। 9 নম্বর, কোন শব্দটি শুদ্ধ? দেখো, বৈশিষ্ট্য এই পর্যন্ত রাখলে শুদ্ধ হয়, তা যুক্ত করলে, তা একটা প্রত্যয় যুক্ত করে ভুল হয়েছে, এটা প্রত্যয়জনিত অশুদ্ধ, এটা হবে না। প্রজ্বলিত এই বানানটা ঠিক আছে, ইতিমধ্যে হবে না, এটা হবে ইতোমধ্যে হবে। আর প্রবাহমান এই যে আকারটা আছে এটা হবে না, এর শুদ্ধ রূপ হচ্ছে প্রবহমান হচ্ছে শুদ্ধ। বৈশিষ্ট্য এই পর্যন্ত শুদ্ধ, ইতোমধ্যে শুদ্ধ। আর প্রজ্বলিত, ভালো করে খেয়াল করতে হবে, প্রজ্বলিত বানানে জ এবং ব, জ কিন্তু দুইটা না, প্রজ্বলিত বানানে জ এরকম। যদিও উজ্জ্বল বানানে আমাদের জ দুইটা দিতে হয়, যদিও উজ্জ্বল বানানে জ দুইটা নিচে ব, কিন্তু প্রজ্বলিত বানানে এরকম না। আবার প্রজ্জ্বল বানানে যদি লিখি সেখানেও কিন্তু জ দুইটা তারপরে ব, প্রজ্জ্বল বানানে দুইটা জ, উজ্জ্বল বানানে দুইটা জ ব, কিন্তু প্রজ্বলিত বানানে একটা জ এবং ব। তার মানে এই প্রশ্নটা এসেছে বানান বা শুদ্ধিকরণ থেকে। এর পাশে আমরা লিখব বানান খুবই ইম্পর্টেন্ট। নত্যবিধান, সত্যবিধান, বাংলা বানানের নিয়ম, প্রয়োগ, অপপ্রয়োগ, এই সবগুলো টপিক মিলে আমরা শুদ্ধিকরণ বলতে পারি। সেই শুদ্ধিকরণ টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কন্যার গহনা আমি চুরি করবে কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, উক্তিটি কে করেছিলেন? শম্ভুনাথ মেয়ে বিয়ে দিচ্ছে এবং গহনা দিচ্ছে। তখনকার তো যৌতুকের এটা প্রথা ছিল, কিন্তু অনুপম এবং তার মামা বাসা থেকে সেকরা নিয়ে এসেছে গহনা পরীক্ষা করার জন্য। তার মানে ধারণা করা হচ্ছে যে চুরি করে গহনা দিছে কিনা শম্ভুনাথ। শম্ভুনাথ একটা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, সে সবাইকে খাওয়ায়,
তারপরে বিয়ে না করে বিদায় করাই দিল, বিয়ে ভেঙে দিয়ে। তার মানে সে বলল যে আমার নিজের মেয়েকে আমি গহনা দিচ্ছি, আমি চুরি করতেছি, এটা যারা মনে করে সন্দেহ করে এদের কাছে আমি মেয়ে বিয়ে দিব না। তাহলে এই কথাটা বলেছিল শম্ভুনাথ সেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটাও বাংলা প্রথম পত্র থেকে আসা প্রশ্ন, প্রথম পত্রের গদ্য অপরিচিতা গল্প থেকে আসা প্রশ্ন। জটিল বা মিশ্র বাক্য, তার মানে আমরা বাক্য থেকে আরও একটা প্রশ্ন পেলাম, বাক্য থেকে আসা প্রশ্ন। বাক্যের শ্রেণী বিভাগ, আগে ছিল বাক্যের গুণ, এখানে দেখতে পাচ্ছি বাক্যের শ্রেণী বিভাগ থেকে এসেছে। জটিল বাক্য, যার আরেক নাম হচ্ছে মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্যের মধ্যে এরকম যে, সে, যা, তা থাকে, মাঝখানে কমা থাকে। যে ভিক্ষা চাই তাকে দান করো, যে ভিক্ষা চাই কমা তাকে দান করো। এই যে তাকে দান করা অংশটা ভিক্ষা চাই এই অংশের উপরে নির্ভর করছে, একটা অংশ আর একটা অংশের উপরে নির্ভর করে, মাঝখানে কমা থাকে। যে, সে, যিনি, তিনি, যা, তা এরকম থাকে। এই বাক্যটির নাম হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। ভিক্ষুক এসেছে ভিক্ষা দাও, এটা হচ্ছে সরল বাক্য। ভিক্ষুককে দান করো, এটাও সরল বাক্য। দান ভিক্ষুকের জন্য, এটাও সরল অংশ, যদিও পুরো বাক্যটা নাই। সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে? শওকত জং। তার মানে আমরা দেখতে পাচ্ছি নাটক থেকে প্রশ্ন হয়েছে। এর আগে সব কত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা নাটক এবং উপন্যাস থেকে 2টা 3টা 4টা করে প্রশ্ন আমরা দেখব গুচ্ছ ভর্তি পরীক্ষায় এসেছে। সে যেন খাঁচায় ধরা পড়েছে, কার ধরা পড়ার কথা বলা হয়েছে? এখানে জমিলার ধরার কথা বলা হচ্ছে উপন্যাস থেকে। উপন্যাস লাল সালু থেকে আসা প্রশ্ন, লাল সালু থেকে আসা প্রশ্ন। আমরা জানি যে জমিলার বয়স যা এবং ওর বয়সের যে পরিপক্কতা, এবং ওর যে বয়স, সে বয়স অনুযায়ী সে যে তার শ্বশুরের মতো বয়সে একজনের সাথে তার বিয়ে হয়েছে এবং তার চলাফেরা যে পর্যায়ে ছিল, পরবর্তীতে মজিদ তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এই নিয়ন্ত্রণ করার চেষ্টার মধ্যে দিয়ে বোঝা গেছে যে সে যেন খাঁচায় ধরা পড়েছে। সিক্ত নীলাম্বরী, সিক্ত মানে হচ্ছে ভেজা, সিক্ত মানে হচ্ছে ভেজা, ভেজা। নীলাম্বরী মানে হচ্ছে নীল যার শরীর। সিক্ত নীলাম্বরী মানে ভেজা নীল আকাশ বলতে পারি, ভেজা নীল শাড়িও বলতে পারি। তাহলে নীলাম্বরী মানে নীল দেহযুক্ত, আমরা জানি নীলাম্বরী মানে আকাশ বা নীল আকাশ। তাহলে এখানে আকাশ বা নীল আকাশ যদি বলি, তার মানে আকাশ বা নীল আকাশ এটা কোন পদ? এটা বিশেষ্য পদ। কেমন আকাশ? আকাশটা হচ্ছে সিক্ত বা ভেজা। তার মানে এইটুকু হচ্ছে বিশেষণ আর পরেরটা হচ্ছে বিশেষ্য। প্রশ্ন হচ্ছে নীলাম্বরী কোন পদ? তার মানে এই শব্দটাকে এটাকে মডিফাই করছে, তার এটা বিশেষণ, এটা হচ্ছে বিশেষ্য। তাহলে নীলাম্বরী কোন পদ? নীলাম্বরী হচ্ছে বিশেষ্য। রশ্মি শব্দের শুদ্ধ উচ্চারণ দেখো, এখানে যে ফলাটা আছে তালবস্যর সাথে উঠে গেছে, উপরে উঠে গেছে, মানে এখানে ম ফলা আছে। এখন রশ্মিকে আমরা কি রশ্মি বলি? বলি না। তার মানে এখানে ম ফলা আছে কিন্তু ময়ের উচ্চারণ হচ্ছে না, ম উঠে গেছে। তার মানে এটা রশ্মি আমরা বলি না, হবে না। রশ্মি তো না, এখানে তো ন ফলা না। রশ্মি নাকি রশ্মি? আমরা কি এটাকে রশ্মি বলি নাকি রশ্মি বলি? এখানে রসে দোকান নেই, তাহলে এটা হবে। এখন এখানে চন্দ্রবিন্দু কেন হইলে? কারণ আমরা দেখছি এখানে ম ফলা উঠে গেছে। ম যেহেতু একটা নাসিক্য বর্ণ, নাসিক্য বর্ণ ম উঠে যাওয়ার কারণে ওখানে অনুনাসিক ধ্বনি চন্দ্রবিন্দু দিতে হবে। তার উত্তর হচ্ছে রশ্মি, প্রথমটা। ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দ জোড়। ইন্দ্রজাদ, ইন্দ্রিয় এটা হবে না, যদিও জাদু হইতে পারে, জাদু হইতে পারে, কিন্তু দুতি মানে আলো, এটা হচ্ছে না। ভেলকি হতে পারে, কিন্তু ক্ষোভ মানে দুঃখ, এটা হচ্ছে না। এখানে কুহক এবং মায়া দুটোই হচ্ছে ইন্দ্রজালের সমর্থক শব্দ। জাদু, কুহক, মায়া এগুলো হচ্ছে ইন্দ্রজালের সমর্থক শব্দ। তার মানে আগের টপিকটা আমরা লিখব উচ্চারণ, আর পরেরটা আমরা লিখব সমর্থক শব্দ। সমর্থক শব্দ থেকে প্রশ্ন হয়েছে। 17 নম্বর, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি পাকসেনাদের কাদের সঙ্গে তুলনা করেছেন? শকুনের সঙ্গে তুলনা করেছেন। এটাও প্রথম পত্র থেকে আসা প্রশ্ন, এটা এসেছে প্রথম পত্রের কবিতা থেকে। যদিও এই কবিতা শর্ট সিলেবাসের মধ্যে না, ফুল সিলেবাস। তখন যে সিলেবাস ছিল ফুল সিলেবাস থেকে আসা প্রশ্ন, আমাদের ফুল সিলেবাস পড়তে হবে। পলাশ দেখতে সুন্দর, এখানে দেখতে হবে না, এটা হবে দেখতে সুন্দর। দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন। দেখো নর্মালি কিন্তু নতুবা অথবা এগুলো থাকলে আমরা যে বাক্য দেখতে পাই সেই বাক্যের দুই ধরনের হতে পারে।
একটা হচ্ছে সংকোচক হতে পারে, আর একটা হচ্ছে বিয়োজক হতে পারে। সংকোচক বা বিয়োজক হইতে পারে, এটা হচ্ছে বাক্যের মধ্যে কিন্তু থাকলে। এখানে যেহেতু কিন্তু আছে, আমরা কিন্তু নিয়ে আলোচনা করছি। তাহলে কিন্তু থাকলে বাক্যটি সংকোচক হতে পারে বা বিয়োজক হতে পারে। আমরা বিয়োজকটা কখন হবে এটা বুঝতে পারলে সংকোচক কখন হইল এটা বুঝতে পারবো। বিয়োজক মানে কি? বিয়োগ থেকে হয়েছে, তার মানে বিয়োজক মানে হচ্ছে একটা অংশ আর একটা অংশকে বাদ দিবে। যেরকম এখানে পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এখানে কি পলাশের যে দুইটা বৈশিষ্ট্য সুন্দর এবং গন্ধহীনের কোনো একটাকে বাদ দিয়েছে? উত্তর হইতেছে না। যদি কিন্তু দিয়ে বাদ দিত কোনো অংশ, একটা অংশ আর একটা অংশকে বাদ দিত, নতুবা, অথবা নর্মালি কিন্তু দিয়ে বাদ দেওয়া হয় না, নর্মালি নতুবা বা অথবা দিয়ে বাদ দেয়। যেরকম আমি যদি বলি এভাবে যে তুমি তুমি ভাত খাও নতুবা নামাজে যাও। আমি এই বাক্যে বললাম তুমি ভাত খাও অথবা নামাজে যাও। এখানে বাক্যের যে দুইটা অংশ হচ্ছে ভাত খাওয়া আর নামাজে যাওয়া, এই দুইটা অংশের কি দুইটাই চেয়েছে? উত্তর হইতেছে না। এখানে তো একটা অংশ চাওয়া হয়েছে, হয় ভাত খাওয়ার কথা অথবা নামাজে যাওয়ার কথা। এই যে নতুবা আছে, এইখানে নতুবা দুইটা অংশের একটা অংশকে বিয়োজন করছে, তাহলে এইটা হচ্ছে বিয়োজক অব্যয়। কিন্তু পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এখানে তো একটা অংশ আর একটা অংশকে বিয়োগ করে নাই, কিন্তু দ্বারা যেহেতু বিয়োগ হয় নাই, তাহলে এটা হবে সংকোচক অব্যয়। উত্তর হইছে সংকোচক অব্যয়। এখানকার কিন্তু হচ্ছে সংকোচক অব্যয়। এটা এসেছে পদ প্রকরণ থেকে, পদ প্রকরণের অব্যয় থেকে এসেছে প্রশ্নটা। সমুচ্চয় অব্যয়ের মধ্যে সংকোচক বিয়োজক এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কি বলে আখ্যায়িত করেছেন? এটা সিলেবাসে নেই, এই জন্য আমরা বিস্তারিত আলোচনা আছি না। বিপুলা পৃথিবীর কতটুকু বা আমরা জানি, কবিতায় কবি শুরু করেছেন এইভাবে। এটা প্রথম পত্র থেকে আসা প্রশ্ন, প্রথম পত্রের কবিতা থেকে এসেছে। কবিতা, প্রথম পত্রের কবিতা থেকে আসা প্রশ্ন। কোন শব্দটি দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে? বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার। তাহলে এটাও প্রথম পত্রের কবিতা থেকে এসেছে। শব্দার্থ পড়লে আমরা বুঝতে পারবো। রাঘব দাস, এখানে রাঘব শব্দের অর্থ হচ্ছে রাম। রাঘব দাস বলতে এখানে রামের দাস বলতে এখানে বিভীষণকে বলেছে, কারণ নিজের চাচা হয়ে সে রামের কথা শুনছে, তাই মেঘনাদ বিভীষণকে, চাচা বিভীষণকে রাঘব দাস, মেঘনাদ বলে নাই, বিভীষণ নিজেই রাঘব দাস, নিজেকে রাঘব দাস বলেছে এখানে, সে রামের কথা শুনবে তাই। তাহলে এখানে রাঘব দাস মানে বিভীষণ, জিমুতন্দ্র মানে হচ্ছে মেঘের কণ্ঠ বা মেঘের গর্জন, সৌমিত্রী তার মানে সুমিত্রার পুত্র কে? সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ হচ্ছে সুমিত্রার পুত্র, তার মানে এখানে সৌমিত্রী দ্বারা লক্ষণকে বোঝানো হয়েছে। আর অরিন্দম দ্বারা অরিকে দমন করে যে অরিন্দম দ্বারা মেঘনাদকে বোঝানো হয়েছে। উত্তর হইতেছে মেঘনাদকে বোঝানো হয়েছে অরিন্দম। উত্তর হবে অরিন্দম। জংশন শব্দটির উৎস ভাষা, জংশন শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা এসেছে শব্দের উৎস থেকে ইংরেজি, আরবি, ফার্সি, তুর্কি, এরকম প্রশ্ন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। জঙ্গম শব্দটি দিয়ে কি বোঝায়? জঙ্গমটা দেখলেই আমাদের কাছে বিগত বছরের প্রশ্ন ঘাটলে দেখবা অনেকবার এই জঙ্গম শব্দটির বিপরীত শব্দ কি, এই প্রশ্নটা এসেছে, কিন্তু এখানে এসেছে জঙ্গম শব্দটি দিয়ে কি বোঝায়। জঙ্গম শব্দটির বিপরীত শব্দ আমরা পড়বো হচ্ছে জঙ্গম শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থির। তাহলে বিপরীত যদি স্থির হয় তাহলে জঙ্গম শব্দটির অর্থ কি বোঝায়? তাহলে জঙ্গম মানে বোঝাবে কি? জঙ্গম মানে হচ্ছে গতিশীল, যা চলছে, হ্যাঁ, অচল নয়, এটা হচ্ছে জঙ্গম। আর তার বিপরীত শব্দ হচ্ছে স্থির। তাহলে এই প্রশ্নটা এসেছে, প্রশ্নটা কোন শব্দ থেকে? প্রশ্নটা বিপরীত শব্দ, টপিকটার নাম হচ্ছে বিপরীত শব্দ। কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? আমরা জানি যে কিছু শব্দ আছে যে সকল শব্দের শুরুতে তৎসম রূপ পাওয়া যায়। হস্ত এক সময়ের রূপ ছিল হত্থ, আমরা এখন বলি হাত। এই যে শব্দটির
আগের রূপ হস্ত, এটাকে বলা হয় সংস্কৃত রূপ বা তৎসমে, তৎসময়ের রূপের ছিল সংস্কৃত। তারপরে প্রাকৃততে এটাকে বলা হতো হস্ত, আর এখন বলা হয় হাত, এটাকে তদ্ভব রূপ। কিছু শব্দের মূল শব্দ পাওয়া যায় সংস্কৃত, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন হয়ে এখন বাংলায় যে রূপ লাভ করেছে তার নাম তদ্ভব। হাত একটা তদ্ভব শব্দ। পর্বত এর সমর্থক শব্দ নয়। আমরা শৈল মানে পর্বত জানি, অদ্রি মানে পর্বত জানি, অচল মানে পর্বত জানি, কিন্তু মেদিনী মানে হচ্ছে ধরা, মেদিনী মানে হচ্ছে ধরণী, ধরণী, মেদিনী মানে হচ্ছে পৃথিবী, 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 ধরণী, ধরা, এটা হচ্ছে মেদিনী এর সমর্থক শব্দ। নষ্ট হওয়া স্বভাব যার, এই প্রশ্নটা এসেছে এক কথায় প্রকাশ থেকে, এক কথায় প্রকাশ থেকে। নষ্ট হওয়া স্বভাব যার তাকে বলা হয় নশ্বর। আর বিনষ্ট মানে যেটা নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ধ্বংস হয়েছে এরকম, তাকে বলা হয় বিনষ্ট, বিনষ্ট বা নষ্ট হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর নষ্ট হওয়া স্বভাব যার তাকে বলা হয় নশ্বর। অবিনশ্বর মানে যা কখনো নষ্ট হয় না বা ধ্বংস হয় না, তাকে বলা হয় অবিনশ্বর। বিড়াল কোন ধরনের রচনা, এটা সিলেবাসে নেই, আগে সিলেবাসে ছিল, শর্ট সিলেবাস, ফুল সিলেবাসের বাইরে, এটা লাগবে না। এটা এসেছে রসাত্মক বা ব্যঙ্গধর্মী, এটা এসেছে গদ্য থেকে, বাংলা প্রথম পত্রের প্রবন্ধ থেকে আসা প্রশ্ন। বঙ্কিমের প্রবন্ধ ছিল আগে বিড়াল, এখন আর নেই, তোমাদের লাগবে না এটা পড়া। এ ছেলে বংশের মুখ রক্ষা করবে, সঠিক অর্থ কি? তাহলে মুখ রক্ষা করা মানে কি? মুখ রক্ষা করা মানে সম্মান বাঁচানো। এটা বাগধারা থেকে আসা প্রশ্ন, বাগধারা, বাগধারাতে আমরা এরকম প্রশ্ন পাবো। পূরণবাচক শব্দ কোনটি? নর্মালি যে ক্রম নির্ধারণ করার জন্য আমরা যে ইংরেজিতে বলি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এই যে শব্দগুলো বলি, এগুলো বাংলায় বলা হয় কি? বাংলায় বলা হয় প্রথম। দ্বিতীয় সিরিয়াল হলে আমরা কি বলি? দ্বিতীয় বলি। আমরা 3 নম্বর হলে তৃতীয় বলি। এভাবে আমরা 20-এ গেলে বলি বিংশ, আমরা 30-এ গেলে কি বলি? ত্রিংশ। এইভাবে পূরণবাচক শব্দ বলে এদেরকে। তাহলে এখানে উত্তর হবে প্রথম। এখানে পয়লা যেটা আছে এটা হচ্ছে তারিখবাচক শব্দ, আর এক, এই যে এটা লিখলাম গণনা বা পরিমাণবাচক শব্দ, আর এটাকে বলা হয় অঙ্কবাচক শব্দ। অঙ্কবাচক, গণনা বা পরিমাণবাচক, তারিখবাচক, আর এটা হচ্ছে পূরণবাচক। এটা যে টপিক থেকে এসেছে সেই টপিকটার নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ। আমরা দেখলাম যে 20-21 এবং 21-22 দুইবারই সংখ্যাবাচক শব্দ থেকে প্রশ্ন এসেছে। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয়, তার মানে 3টা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। নাচ, নাচ যুক্ত অন, নাচন, এটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। স্থা যুক্ত অ, এটা কৃত প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। শুন যুক্ত আনি, এটাও কৃত প্রত্যয় যুক্ত গঠিত শব্দ। কিন্তু কেষ্টা এর মূল শব্দ হচ্ছে কেষ্ট, এটা একটা নাম শব্দ, এটা কোনো ভাঙতি শব্দ না। কেষ্ট যুক্ত আ, কেষ্টা, এটা তদ্ধিত প্রত্যয় যুক্ত গঠিত শব্দ, তাই এটা কৃত প্রত্যয় যুক্ত গঠিত শব্দ নয়, এটা তদ্ধিত প্রত্যয় যুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন এসেছে প্রত্যয় থেকে, প্রকৃতি প্রত্যয় থেকে, যেটা আমাদের ইন্টারমিডিয়েট টপিক আমরা পড়েছি। তাহলে প্রকৃতি প্রত্যয় থেকে এর আগের বছর এসেছিল। মিউজিওলজি শব্দ দ্বারা বোঝায় জাদুঘর তত্ত্ব। দেখো এখানে প্রশ্নটাকে যদি আমরা গ্রামারের টপিকে নিয়ে যাই তাহলে এটা পারিভাষিক শব্দ। গ্রামারের টপিকে নিলে এটা পারিভাষিক শব্দ, এটা ঠিক আছে। এটা গ্রামারের টপিকে নিলে পারিভাষিক শব্দ, কিন্তু এটা পারিভাষিক শব্দ হিসেবে প্রশ্ন এসেছে। কিন্তু আগের সিলেবাসে, সেই সব বছরের সিলেবাসে জাদুঘরে কেন যাব নামক একটা প্রবন্ধ ছিল, ওই প্রবন্ধ থেকে এসেছে। তার মানে এটা পারিভাষিক শব্দ, কিন্তু প্রথম পত্র বোর্ড বই থেকে এসেছে, প্রথম পত্র থেকে এসেছে। তার মানে গদ্য থেকে আসা পারিভাষিক শব্দ, এরকম প্রশ্ন হতে পারে। কোনটি নিত্য পুরুষবাচক? শ্রমিক মহিলা শ্রমিক হয়, নর নারী হয়, সভাপতি সভানেত্রী হয়, কিন্তু কিন্তু কৃতদার হয় না। এটা সবসময় যে দ্বার গ্রহণ করেছে, যে পুরুষ বিয়ে করেছে তাকে বলা হয় কৃতদার। তার মানে নিত্য পুরুষবাচক শব্দ, সবসময় পুরুষের ক্ষেত্রে হয়। তাহলে এটা এসেছে কোত্থেকে? এটা এসেছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ এই টপিক থেকে এসেছে।
পুরুষ ইস্তিবাচক শব্দ। কোন দুটি অর্ধ সংবৃত স্বরধ্বনি? আমরা সংবৃত বিবৃতের স্বরধ্বনি যে ছক, এই স্বরধ্বনি ছকের প্রথম লাইনকে আমরা জানি সংবৃত। ওই প্রথম লাইনে আছে কি? প্রথম লাইনে আছে ই এবং উ, এটা সংবৃত। তারপরের লাইনে আছে অর্ধ সংবৃত। ওই অর্ধ সংবৃত লাইনে আছে, আমরা জানি অর্ধ সংবৃত লাইনে আছে এ আর ও। তার মানে এখানে অর্ধ সংবৃত স্বরধ্বনি হচ্ছে এ এবং ও। এটা আমরা ধ্বনি এবং বর্ণ টপিক থেকে পেয়েছি। ধ্বনি ও বর্ণ টপিক পড়লে আমরা এটা পাবো। পরের প্রশ্ন, নিত্য অতীতকালের উদাহরণ। নিত্য অতীতকাল, মূলত নিত্য অতীতকাল মানে হচ্ছে নিত্য বৃত্ত অতীত। নিত্য বৃত্ত অতীত এর মানে হচ্ছে অতীতে অভ্যাসগত কোনো কাজ, অতীতে একটা কাজ হ্যাবিচুয়ালি হইতো, এটাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত। যেরকম তারা একসঙ্গে ঘুরে বেড়াতো, তার মানে তারা দুইজন যখন ঘুরতো সবসময় একসঙ্গে ঘুরতো, এটা অতীতে একটা অভ্যাসগত কাজ, তাহলে এটা নিত্যবৃত্ত অতীত। এই প্রশ্নটা এসেছে ক্রিয়ার কাল থেকে। ক্রিয়ার কাল, এই টপিকটার নাম হচ্ছে ক্রিয়ার কাল। যুক্ত ব্যঞ্জন যেটা আছে, এই শব্দটা দ্বারা আমরা লিখতে পারি তৃষ্ণা, তৃষ্ণা, কৃষ্ণ, এই শব্দগুলো আমরা দেখি। এখানে মূর্ধন্যস্বর সাথে মূর্ধন্য ন আছে, এই যুক্ত বর্ণ। তার মানে এই টপিকটার নামও হচ্ছে ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ পড়লে আমরা এটা পাবো। কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? মিশ্র ক্রিয়া হতে হলে দুইটা পাশাপাশি দুইটা শব্দ থাকবে, তার একটা ক্রিয়া থাকবে আর একটা ক্রিয়া না, ক্রিয়া হবে না। যদি পাশাপাশি দুইটা শব্দের দুটাই যদি ক্রিয়া হয়, পরেও ক্রিয়া আগেও ক্রিয়া, এরকম যদি হয়, তাহলে সেটার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া, পাশাপাশি দুইটা শব্দ তার দুটাই যদি ক্রিয়া হয় তাহলে যৌগিক ক্রিয়া, আর একটা ক্রিয়া আর একটা ক্রিয়া যদি না হয় তাহলে সেটার নাম হচ্ছে মিশ্র ক্রিয়া। তাহলে আমরা যেহেতু মিশ্র ক্রিয়া বের করতে হবে, তাহলে এখানে সবগুলোতে দুইটা করে শব্দ আছে, কোন জায়গায় একটা ক্রিয়া একটা ক্রিয়া না, এটা বের করলে হচ্ছে। দেখো, এসে বসা, এসে বসা দুইটাই ক্রিয়া, তাহলে এটা যৌগিক ক্রিয়া। খেয়ে যাওয়া দুইটাই ক্রিয়া, তাহলে এটা যৌগিক ক্রিয়া। দৌড়াতে থাকা দুইটাই ক্রিয়া, তাহলে এটা যৌগিক ক্রিয়া। কিন্তু নাচ করা হচ্ছে ক্রিয়া, কিন্তু নাচ কি ক্রিয়া? না। শুধু নাচ তো ক্রিয়া না, করা ক্রিয়া। শুধু নাচ এটা বিশেষ্য, তাহলে নাচ করা এই দুইটা মিলে হবে মিশ্র ক্রিয়া। তাহলে এটা এসেছে ক্রিয়াপদ থেকে, মানে পদ প্রকরণ থেকে। পদ প্রকরণ পড়ে ক্রিয়াতে আলোচনা করলে আমরা এটা পাবো, পদ প্রকরণ। নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি গান শোনায়? আমাদের সার্থকতার গান শোনায়। এটাও সিলেবাসের বাইরে, শুধু আমরা প্রথম পত্র টপিকটা লিখে নেব। প্রথম পত্র থেকে আসা প্রশ্ন, গদ্য থেকে এসেছে। পালক শব্দের বিপরীত শব্দ। পালক মানে যে পালে, তোমাকে আশ্রয় দেয়, তাহলে তার বিপরীত শব্দ কি? যে তোমাকে আশ্রয় দেয় না, হত্যা করে। তাহলে পালক শব্দের বিপরীত শব্দ হচ্ছে ঘাতক, যে তোমাকে খুন করে বা হত্যা করে। তাহলে এই টপিকটা এসেছে বিপরীত শব্দ, বিপরীত শব্দ থেকে এসেছে। কোনটি ভাব বাচ্যের উদাহরণ? তার মানে আমরা বাচ্য থেকে প্রশ্ন আসতে দেখেছি, বাচ্য থেকে প্রশ্ন। কোনটি ভাব বাচ্যের? ভাব বাচ্যের নর্মালি ক্রিয়া কর্তার উল্লেখ থাকে না, কর্তা ছাড়া বাক্য স্পষ্ট বোঝা যেতে পারে। এখন যাওয়া যায়, এই বাক্যে কি কোনো কর্তা আছে? উত্তর হইতেছে না, তাহলে এটা হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ। শব্দের শেষে অ উচ্চারণ লোপ পায় না, মানে কোন জায়গায় অ এর উচ্চারণ হবে? দেখো, এটা আমরা কি ফল বলি নাকি ফল বলি? ফল বলি, তার মানে এখানে অ উচ্চারণ হচ্ছে না। অবশেষ নাকি অবশেষ? না, এখানে অ উচ্চারণ হচ্ছে না। দর্শন, এখানে অ উচ্চারণ হচ্ছে না। কিন্তু বৃহত্তর, এটার উচ্চারণ হবে বৃহত্তর, মানে উচ্চারণ লেখার সময় রয় ওকার হবে। তার মানে এর অর উচ্চারণ হচ্ছে, যদিও অর উচ্চারণটা ও এর মতো, কিন্তু অ উচ্চারণটা হচ্ছে। কেমনে? এই যে রয়ের সাথে একটা অ আছে, কিন্তু অ এর উচ্চারণটা কিসের মতো? ও এর মতো। তার মানে কোন জায়গায় অ এর উচ্চারণ আছে? অ এর উচ্চারণ ওর মতো হইলেও অ এর উচ্চারণ তো আছে, তাহলে কোন জায়গায় অ এর উচ্চারণ লোপ পায় না মানে আছে, তাহলে উত্তর হবে বৃহত্তর। একগুয়ে অর্থটি বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য? আমরা জানি নেই একড়া মানে একগুয়ে, নেই একড়া মানে একগুয়ে, তার মানে আমরা এখানে বাগধারা থেকে প্রশ্ন আসতে দেখলাম, বাগধারা। এখন আমরা যে 40টা প্রশ্ন দেখলাম, 40টা প্রশ্ন ঠিক কোন কোন টপিক থেকে এসেছে একবার একটু দেখে নিই। গদ্য পদ্য থেকে 11টা প্রশ্ন, নাটক উপন্যাস থেকে প্রশ্ন, তার মধ্যে 6 5 11 2 13টা প্রশ্ন শুধু বাংলা প্রথম পত্র থেকে। পারিভাষিক শব্দ থেকে, পদ প্রকরণ থেকে, উচ্চারণ থেকে, বাক্য থেকে, উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে। শব্দ, ধ্বনি, বর্ণ, সমাস,
সাহিত্য থেকে প্রশ্ন হয়েছে, প্রকৃতি প্রত্যয় শুদ্ধিকরণ মানে যেটা বানান বলেছি, সমার্থক শব্দ, এক কথা প্রকাশ, পুরুষ স্ত্রীবাচক শব্দ, আর বাগধারা থেকে প্রশ্ন হয়েছে এভাবে। এখানকার যে সাহিত্যটা আছে সে সাহিত্য হচ্ছে প্রথম পত্রের মধ্যে, কিন্তু সেটা সিলেবাসের বাইরে তাই একটা সাহিত্য ধরা হয়েছে, যদিও লেখার সময়টা বাগধারা লিখেছে। তার মানে আমরা গুচ্ছের জন্যে এই প্রশ্নগুলো অন্যান্য বছরের প্রশ্ন ঘাটলেও আমরা দেখব যে মোটামুটি এই টপিকগুলো থেকেই রিপিটেডলি প্রশ্ন হচ্ছে। তার মানে গুচ্ছের প্রস্তুতির জন্য আমাদের এই টপিকগুলো খুব সিরিয়াসলি পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। আশা করছি আজকের এই প্রশ্নের ব্যাখ্যা এবং এই প্রশ্নের ধারণা বা বিশ্লেষণ তোমাদের কাজে লাগবে। নেক্সট এরকম কোনো মাস্টার ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তখন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।